প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, রয়েছেন রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গরম খবর রয়েছে, যদিও সেটা খেলাধুলার বিষয়, কিন্তু আসলে খেলাধুলা নয়। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দল তাকে বেরিয়েছিল তাদের স্কোয়াডে। তবে বাংলাদেশ ভারত রাজনৈতিক উত্তাপের আঁচ তার গায়েও লেগেছে, মুস্তাফিজের গায়ে লেগেছে, যার জেরে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কয়েকদিন ধরে কিন্তু গুঞ্জনটা ছিল, ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বারবার হুমকি দিচ্ছিল যাতে মুস্তাফিজকে না রাখা হয়, যদি তাকে রাখা হয় তাহলে পিচ নষ্ট করে দেওয়া হবে, এরকম হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল সেই আশঙ্কায় প্রমাণিত হলো। আসলে মোদী সরকার প্রকাশ্যে এই উগ্র কণ্ঠগুলোকে সমর্থন করেছে। আলাউদ্দিন মোহাম্মদ, কি বলবেন? আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারত। এখন যেটা মনে হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মোবোক্রেসি হলো ভারত। কারণ আপনি যদি হিন্দুত্ব কিংবা মোদি গভর্নমেন্টের কথা বলে এটাকে আপনার আলাদা করতে চান, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যেটা আলাদা করার মতো বিষয় না। ইন্ডিয়াতে এখন যেটা আসলে হিন্দুত্ব, সেটাই আপনার ইন্ডিয়ান রাষ্ট্রের ডমিন্যান্ট ফোর্স হয়ে দেখা দিয়েছে। আমরা দেখেছি যে আইপিএলের মতো লিগগুলো, এগুলো কিন্তু আমাদের উপমহাদেশে রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও, যেহেতু আপনার এই লিগগুলো পুরোটা একটা বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল, একটা অর্থনৈতিক আপনার একটা ব্যবস্থা, এটা খেলাধুলার অর্থনীতি বলা যায়, যেখানে আসলে আপনি বাজারে কাউকে রেস্ট্রিক্ট করতে পারছেন না। বাজারে আপনার শত্রু মিত্র, যার বাজার মূল্য আছে তাকেই আপনি নিতে পারেন। এটার মাধ্যমে অনেকটা কি হয়, ইভেন আপনি ভারতের সবচেয়ে বড় বন্ধু কিন্তু পুঁজিবাদ। কারণ ভারতের সবচেয়ে বড় আপনার বাধা ছিল কাস্ট ভিত্তিক যেই সমাজ ব্যবস্থা, যেটা পুঁজির কারণে, বাজারের কারণে। কারণ আপনি তো ইচ্ছা করলে আপনি বাজারে আপনার দোকানে কে আসছে আপনি তো সেটা আপনি আলাদা করতে পারেন না। সেটা কি অচ্ছুত, সে কি শিডিউল কাস্ট নাকি সে ব্রাহ্মণ, এটা চিন্তা করতেও আপনার দোকানি কারো কাছে পণ্য বিক্রি করে না। তো বাজার ব্যবস্থায় এবং গণতন্ত্র দুইটা সম্মিলনে ইন্ডিয়া যেভাবে একটা রিপাবলিক হয়ে উঠছিল, তো ইন্ডিয়া নিজের হাতে সেই রিপাবলিক ধ্বংস করে আমরা দেখছি একটা পুরোপুরি মবোক্রেসির দিকে যাচ্ছে। তো সেই জায়গায় এটা একটা অ্যালার্মিং বিষয়। আরেকটা বড় বিষয় হলো যে বাংলাদেশ এখন যেভাবে একটি আপনি দেখেন, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের কাছে এখন সবচেয়ে বড় যেই রাজনৈতিক বাজওয়ার্ড হলো ওয়েলফেয়ার স্টেট। আমরা কিন্তু একটা ধর্মভিত্তিক দলগুলি বলেন কিংবা আপনার মেনস্ট্রিম মধ্যপন্থী বিএনপির কথাই বলেন, তারা কিন্তু সবাই যে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আসছে গণঅভ্যুত্থানের পর, সব এজেন্ডার মধ্যে মোটামুটি কল্যাণ রাষ্ট্রের একটি কাঠামো আছে। বাংলাদেশ যেখানে কল্যাণ রাষ্ট্রের দিকে এগোচ্ছে, এই রাষ্ট্রকেও আমরা দেখি যে ইন্ডিয়া তার ভেতরকার যে বিভাজন, তার যে নিজেদের যে হিন্দুত্ব এবং যে গ্রেটার আপনার অখণ্ড ভারতের যে সাম্রাজ্যবাদী চিন্তা, সেই চিন্তার মাধ্যমে কিন্তু বাংলাদেশকে বিভাজিত করার একটা প্রবণতা ইন্ডিয়ার মধ্যে আছে। ইন্ডিয়ার এখনকার যে বাংলাদেশের সাথে সংকট বলছেন আপনি, যেটা আমরা তো গত আপনার কয়েক মাসে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সংকট হয়, প্রবলেম হয়, এরকম কোনো ঘটনা বাংলাদেশের সাইড থেকে করা হয়নি, দেখা হয়নি। আমরা যেটা দেখেছি যে আমাদের আভ্যন্তরীণ ঘটনা, যেটার সাথে ইন্ডিয়ার দূরতম কোনো সম্পর্ক নেই, ইন্ডিয়া সেটাকে নিজের গায়ে নিয়ে, যেটা গায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্থা করছে, সেটার মাধ্যমে প্রতীয়মান হচ্ছে ইন্ডিয়া যেভাবে রিপাবলিক হিসেবে ব্যর্থ হয়েছে, সেই একই ব্যর্থতা বাংলাদেশের উপরে কোনো না কোনোভাবে চাপিয়ে দিতে চাচ্ছে। এটার আরেকটা বড় আপনার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভেতরকার বিভাজন রাজনীতিতে ইন্ডিয়ার উস্কানি, বাংলাদেশের যে ওয়েলফেয়ার স্টেট হয়ে ওঠার যে একটা প্রবণতা, হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা বাংলাদেশের তারুণ্যের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটার একটা বড় বাধা কিন্তু সেখান থেকে আসছে। সেক্ষেত্রে এই ঘটনাটাকে আমি বাংলাদেশের জন্য আমি বলবো যে অ্যালার্মিং এই অর্থে যে ইন্ডিয়া যদি এখন একটা প্রপার রিপাবলিক হয়ে ওঠে, ইন্ডিয়ার যদি ডেমোক্রেসি ফাংশন করে, সেটা একটা স্পিল ওভার ইফেক্ট আমাদের উপর পড়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে হয়তো আমরা অল্পের জন্য বঞ্চিত, বাট অ্যাট দ্য সেম টাইম শক্তির জায়গা হলো বাংলাদেশ যদি তার মতো করে তার রিপাবলিককে সাজাতে পারে, তাহলে ইন্ডিয়ার জনগণ, ভারতের জনগণ বাংলাদেশের এই যে প্রাতিষ্ঠানিক শক্তিমত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক কিছু শেখার পাবে। একজন বাংলাদেশি খেলোয়াড়কে এভাবে বাদ দেওয়া কি পুরো দেশকে অপমান করার শামিল নয়? এই প্রশ্ন কিন্তু উঠেছে। কোনো কোনো রাজনীতি বিশ্লেষক বলছেন যে দিল্লি মুখে যাই বলুক, বাস্তবতা হলো ঢাকার প্রতি সবসময় একটি শত্রু ভাবাপন্ন মানসিকতা পোষণ করে।
ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকা আসলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ নিয়ে ভারত এবং মালয়েশিয়া মিডিয়া অনেক ইতিবাচক আলোচনা চলেছে, আমরা দেখছি। কিন্তু বাস্তবে দেখলাম মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা। এটা আসলে রীতিমতো বাংলাদেশকে একটা অপমান করার উদ্যোগ। ডাক্তার জাহিদ, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা হয়তো কল্পনা করিনি যে এটা হবে, কারণ আমাদের প্লেয়াররা আইপিএলে খেলেছেন, মুস্তাফিজ অনেকবার খেলেছেন। এবং একটু বলে রাখা ভালো, উনি শুধু দল পেয়েছেন কথাটা ঠিক না, একটু কম বলা হয়। মানে ওনাকে নেয়ার জন্য ফাইট হয়েছে যেভাবে, এবং 9,20,00,000 রুপিতে তাকে কিনেছে। সো আমাদের গর্বের মানুষ উনি। কিন্তু যা ঘটলো এটা আবার খুব আনপ্রেডিক্টেবল। মানে হয়তো আপনি কি সারপ্রাইজড হয়েছেন? আমি সারপ্রাইজড হই নাই। কেন হইনি? আর বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে পরে আসছি। আইডেন্টিটি পলিটিক্স আপনার এখানে অনেকবার কথা বলেছি। এটা যে নামে হোক না কেন, এটা ধর্ম হোক, এটা রেস হোক, যে কোনো নামে, এখন ইউরোপে রেসের নামে হচ্ছে, এটা না একটা দানবের মতো। ওকে রেগুলারলি আপনাকে খাবার খাওয়াতে হবে। আমি একটা উদাহরণ দিই ভারতের। আপনি বাবরি মসজিদের জায়গায়, মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলছে কতটা পৌরাণিক কাহিনীর উপর অলমোস্ট ভিত্তি করে যে এটা রামের জন্মভূমি ছিল, ওখানে মন্দির বানাও। আপনি বানালেনও, আচ্ছা বানালেন তো, এবার কি করবেন? আপনার তো খাবার লাগবে। দেখবেন এবার তাজমহল নিয়ে প্রশ্ন করা শুরু হয়ে গেছে, মানে একটার পর একটা। জি, ওটা নিয়ে অলরেডি একটা সিনেমা তৈরি হয়েছে এবং ওই দাবি করা হচ্ছে অনেক দিন থেকে, আবার এর নতুন করে যে এখানেও মন্দির ছিল। ধরুন তাজমহলের মতো একটা বিশ্বখ্যাত মনুমেন্ট আপনি ভেঙে ফেলতে পারেন, আপনার এই যে দানব আছে তাকে খাবার জোগানোর জন্য, একে খাবার জোগাতে হবে। দ্যাটস দ্য মেইন প্রবলেম উইথ আইডেন্টিটি পলিটিক্স। আমি নীতিগতভাবে এটার বিরোধী আসলে এই কারণেই, কারণ ওখানে তখন আপনি আর জনগণের তো ওয়েলফেয়ার করতে পারছেন না। এই যে আলাউদ্দিন ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বললেন, রাজনীতিতে দুভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি জনগণকে ওয়েলফেয়ার দেবেন, আমি তোমার জন্য শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, সুশাসন, দুর্নীতি কি করবো না করবো। আরেকটা হচ্ছে এগুলো উস্কে দেয়া। তো বিজেপি এতদিন ধরে ক্ষমতায় আছে এবং তারা জনগণের ওয়েলফেয়ার ঠিকঠাক মতো করতে পারেনি। এখন কি আছে? এখন আপনি আইডেন্টিটি আছেন। সো এটা ঘটবে। বাংলাদেশের সাথে যে পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে সেগুলো তার ডোমেস্টিক পলিটিক্সে দুর্দান্ত সাহায্য করেছে। বিশেষ করে আমি একটু যোগ দিতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আমি কিন্তু ও কিন্তু কলকাতার দলে ছিল। মার্চ এপ্রিলের দিকে ডেট ঘোষিত হবে। মানে 4টা গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন এই বছর আছে, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা। মে জুনের দিকে ওইদিকে হবে। কিন্তু আমাদের বর্ডারের দুটোর মধ্যে আসামে অলরেডি তো তারা আছে। এটা এত বড় চ্যালেঞ্জ এখনও না, তারপরও এটাকে ভিত্তি করে পোলারাইজ করা হবে। দেখবেন বাংলাদেশের ইস্যু নিয়ে আসামে প্রচুর কথাবার্তা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে মোদির একেবারে মানে প্রেস্টিজ ইস্যু। গতবার ডিজাস্টারাস রেজাল্ট হয়েছে ভীষণ চেষ্টা করার পরও। সুতরাং উনি কলকাতার দলে আছেন। এই যে উস্কে দেয়, আপনি খেয়াল করবেন বিজেপি যিনি প্রধান পশ্চিমবঙ্গে, তিনি বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে মারাত্মকভাবে রিয়্যাক্ট করেন। সো এই বিধানসভা নির্বাচন, তাদের ডোমেস্টিক পলিটিক্স আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, সব কিছুকে একত্র করে কাজটা তারা করেছেন। এখন আপনি যে কথাটা বলেন যে আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে অপমানজনক কিনা, উত্তর হচ্ছে অবশ্যই তাই। এবং ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে শত্রু হিসেবে প্রজেক্ট করতে হবে। আবার সেই পুরনো কথা, মোদিকে আমি শুধু আইডেন্টিটি পলিটিক্স করে মনে করি না, সরি, আরও বেশি উনি। আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, শেখ হাসিনা আসলে মাফিয়া ছিল। মোদি একজন ট্রু ফ্যাসিস্ট। তার যে মাদার অর্গানাইজেশন আরএসএস, ও মুসোলিনির ফ্যাসিজম দেখে উদ্দীপিত হয়ে তৈরি হয়েছে, এটা ঘোষণা করছে। এই যে তার শতবর্ষ হচ্ছে, সে ঘোষণা করেছে আসলে ওই সেই ওখানকার রাইজ অফ ফ্যাসিজম দেখে সে উদ্দীপ্ত হয়েছে। তো এটা একটা ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্টের কিন্তু শত্রু লাগে, ও দেখায় এখানে পশ্চিম, ওখানে পাকিস্তান শত্রু, ওখানে চায়না শত্রু, এখন এখানেও শত্রু হচ্ছে। সো তুমি শত্রু দ্বারা পরিবেষ্টিত, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ এ সেভিয়ার। খুব টিপিক্যাল, এটা হচ্ছে মোদি। এই জিনিসের জন্য বাংলাদেশকেও রাষ্ট্র হিসাবে তার শত্রু হিসাবে প্রজেক্ট করার একটা প্রবণতা আছে। এটা থাকবে, এটা ঘটবে। জয়শঙ্কর আসলেন রিসেন্টলি, আমরা ধারণা করি পরবর্তী নির্বাচিত সরকারের সাথে তুলনামূলকভাবে বেটার এনগেজমেন্টে তারা যাবেন, সেই বার্তা দিতে চেয়েছেন। কিন্তু এই সরকারের সাথে আসলে তাদের ডক্টর ইউনূস যেরকম মেরুদণ্ড দেখিয়েছেন, ফ্যাসিস্ট একটা সরকার আসলে এই মেরুদণ্ড সহ্য করতে পারে না। যে তুমি পুচকে বাংলাদেশ, তুমি এবার দাঁড়িয়ে কথা বলো আমার সাথে, তোমার আগে হাসিনা ছিল, সে আমি যা বলেছি তাই শুনেছে। তো সেই কারণে আসলে হয়নি, এবং এই ধরনের একটা রিটালিয়েশন। এবং আমি মনে করি ভারতের এই ডোমেস্টিক পলিটিক্স বিশেষ করে এখানে আরেকটা দিক রয়েছে, সেটি হলো যে আপনি জানেন এদেশের মানুষ মূলত শেখ হাসিনার মতো ফেসিস্টকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে এদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, প্রবলভাবে ভারত বিরোধী হয়ে উঠেছে। এরকম ঘটনা যদি ঘটতেই থাকে বা ভারত যদি এরকম করতেই থাকে, তাহলে সেটা তো আরও মাত্রা পাবে। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর্যন্ত আমি যেহেতু কিছুটা
কাণ্ডজ্ঞান রাখি, আমি ধারণা করি আর কি, দাবি করি, এবং আমি যেহেতু কিছুটা পৃথিবীর বাস্তবতা বুঝি, যেমন আমাদের গণ অভ্যুত্থান যে মডেলে হয়েছে, তিউনিসিয়া মডেলে, বেন আলী তো পালাতে পেরেছিল, তাকে সৌদি আরব আশ্রয় দিয়েছে, উনি জীবনের শেষ দিন পর্যন্ত ওনাকে প্রকাশ্যেও দেখা গেছে, উনি শেখ হাসিনার মতো লুকিয়েও থাকেন নাই। সো এটা ঘটে পৃথিবীতে, উচিত কি অনুচিত ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি ওখানে বসে বসে বাংলাদেশকে উস্কাচ্ছে, আমাদের এখানে কেওস তৈরির চেষ্টা করছে। আমি রিসেন্টলি ভারতেরও কিছু শুভবুদ্ধির মানুষের কথা যদি বলি, শশী থারুর নেতৃত্ব, শশী থারুর হচ্ছে তাদের ফরেন পলিসি বিষয়ক যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তার চিফ সভাপতি, তার একটা রিপোর্ট কিন্তু তারা কিছুদিন আগে দিয়েছেন। আমি শশী থারুরকে এটা নিয়ে অনেকগুলো বড় বড় ইন্টারভিউ দিতে দেখলাম। আমি বারখা দত্তের সাথে তিনি একটা ইন্টারভিউ দিচ্ছেন প্রায় 35 মিনিট, যে কেউ দেখে নিতে পারেন, এখানে বাংলাদেশ নিয়ে প্রচুর কথাবার্তা আছে। শশী থারুর সেখানে বলছে, তারাও সাজেস্ট করেছে এই ধরনের বক্তব্য অন্তত বন্ধ করা উচিত। আমি অন্যদের কথা বাদই দিই, শশী থারুর বলছে, তাদের সে কমিটি, শশী থারুরও না, ওই কমিটিতে বিজেপিরও লোক আছে, এটা মানে রাষ্ট্রীয় একটা অংশ। রাষ্ট্রীয়, তারা কম্বাইনলি বলছে উনি থাকা নিয়ে তাদের আপত্তি নাই, এটা রাখতে হবে মনে করেন, কিন্তু তার কথা বলা বন্ধ করতে হবে। সো ভারতের আসলে এই বাস্তবতাগুলো বোঝা দরকার, বাংলাদেশের সাথে তার এনগেজমেন্ট লাগবে। মানে বাংলাদেশ যে জায়গায় আছে, জিওপলিটিক্সের কৌশল হিসাবে এটাকে না বেলি বলে, আপনার পেট কিন্তু নরম জায়গা। আমরা যখন মানে ইভলিউশন যেভাবে বলে যে আমরা যখন দুপায়ে দাঁড়িয়ে গেলাম, আমাদের সবচেয়ে ভালনারেবল জায়গা কিন্তু পেট, কারণ এটা শক্ত কোনো জায়গায় ঠিক নাই। তো বাংলাদেশ, আপনি ভারতের ম্যাপ দেখেন, একদম পেটে আছে। সো এই পেটকে আপনি যদি এত শত্রু করে তোলেন, আখেরে এটা ভালো হবে না, এটা বোঝা উচিত আসলে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন যাচাই বাছাই চলছে, যারা প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই, অনেকে বাদ পড়ছেন, এগুলো আলোচনা হচ্ছে রীতিমতো। কিন্তু আমরা দেখছি যে সেখানে হলফনামায় যে সমস্ত আয় ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে, সম্পদের হিসাব দেওয়া হয়েছে, এগুলো নিয়ে মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছে না। আবার আমরা এটাও দেখছি যে নিজের গাড়ি নেই, বাড়ি নেই, কিছু নেই, কিন্তু তার স্ত্রীর অনেক সম্পত্তির মালিক। এগুলো নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এখানে কেউ কেউ বলছে যে রাজনৈতিক দলগুলো মনোনয়নের আগে যদি প্রার্থীদের হলফনামা যাচাই করতো, তাহলে বোধহয় এই সংকটটা তৈরি হতো না, বিষয়টা আরও স্বচ্ছ হতো। কি বলবেন? প্রথমত নির্বাচন আসলে আমরা দেখি যে রাজনীতিবিদদের সম্পদের হিসাব নিকাশ সামনে আসে, আর এই হলফনামা দেখে যারা আটকে উঠছেন তাদের বেশিরভাগই হয়তোবা কখনোই এনবিআরকে ফেস করেন নাই। তারা পার্সোনাল ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা, কিংবা তারা হয়তো লয়ারদের হাতে সব কিছু ছেড়ে দেন, না হলে এটা আটকে ওঠার মতো কোনো বিষয় না। কারণ আমরা যেইভাবে জীবনযাপন করি, আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন, সেখানে কিন্তু এটার প্রতিফলন ঘটে না। এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে এনবিআরকে সংস্কারের চেষ্টা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারও এনবিআরকে আপনার গণমুখী, বাস্তবমুখী করার চেষ্টা করেছে, ডিজিটাইজ করার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে সফল হয়েছে বলে মানে বলা যাচ্ছে না। তবে এইবার হয়তোবা প্রথমবারের মতো এনবিআরের সব ডাটা আপনার ডিজিটাইজ হচ্ছে, আপনার সব তথ্য এখন সংরক্ষিত থাকবে, ইচ্ছা করলেই আপনার খুব বেশি ম্যানিপুলেট করা যাবে না। তো প্রার্থীদের হলফনামায় যেই তথ্য আছে, তথ্য তো আসলে মূলত তার ট্যাক্স ফাইলে কি তথ্য আছে সেটাই, কারণ ট্যাক্স ফাইলের বাইরে কিছু সে বলতে পারছে না। এখন প্রার্থীদেরকে আমরা বলতে পারছি, যেমন আমি নির্বাচন করছি না, আমি একটু সেফ সাইডে আছি, আমার সম্পদ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। কিন্তু যারা নির্বাচন করছেন, এবং আরও আপনার ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনার দেখা যায় প্রথমবার যারা নির্বাচন করছে অনেকেই আছে তাদের আসলে যে সম্পদটা এত বেজ লেভেলে আছে, তারা 5 বছরে যদি নির্বাচন নাও করে অথবা কোনো রাজনীতি নাও করে, তারা এমনিতেই 5-10 গুণ সম্পদ তাদের বাড়বে। হ্যাঁ, এমনিতেই বাড়বে, কারণ একবার ট্যাক্স ফাইলে যখন ঢুকে যায় আপনার ইনকাম, তখন আপনার এটা একটা মানে একটা পদ্ধতিগতভাবে এটা বাড়তে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার উল্লম্ফনটা অনেক বড় দেখা যায়। মূল জায়গাটা হলো আমাদের সংস্কারের মূল জায়গাটা ট্যাক্স রিফর্ম করতে হবে। আপনি কি যে ধরনের হিসাব নিকাশ দেওয়া হচ্ছে, আপনি কি বিশ্বাস করছেন যে ঠিকঠাক আছে সব প্রার্থীর ব্যাপারে? সব ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে কোন অর্থে? বাংলাদেশের বাস্তব অর্থে আপামর জনসাধারণ যেভাবে বলেন সেটার ব্যাপারে নয়। না, এটা তো ট্যাক্সের বাইরে কিছু না। আপনার ট্যাক্স রিটার্নে যা আছে তার বাইরে তো সে কিছু বলতে পারছে না। এবং ট্যাক্স রিটার্নে যে সে বছরে বছর এটা দেখাচ্ছে, নির্বাচন আসলে মানুষের কাছে প্রমাণ হয় যে তাহলে সে এত গরিব, এর বাইরে আসলে প্রমাণ হওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আপনার আমার সবারই, মানে বাংলাদেশের মোটা দাগে যারা সম্পদশালী, যারা আয়কর দেওয়ার যোগ্য, তাদের সবারই কিন্তু কাছাকাছি অবস্থা। ইভেন আরেকটা বড় বিষয় হলো যে কেন আসলে এই সম্পদ গোপন করার প্রবণতা। আপনি যদি নিজে ট্যাক্স দিয়ে থাকেন অথবা আপনি ট্যাক্স কমিশনারদের অফিসে ঘোরাফেরা করেন, আপনি একটা বিষয় দেখবেন, আপনি যা আছে তা যদি আপনি প্রদর্শন করেন, তাহলে আপনি নানাবিধ ঝামেলার মধ্যে পড়বেন। আপনি যা আছে
আপনার কর আইনজীবী এবং কর কর্মকর্তা তারা বলে এটাকে 3 থেকে 4 গুণ কমিয়ে দেখানো। কারণ আপনি ধরেন বাসা ভাড়া 40,000 টাকা, আপনি দেখেন ঢাকায় আপনি 20,000 টাকা বাসা ভাড়ায় থাকার মতো কোনো বাসা নাই, কিন্তু আমাদের বেশিরভাগ আপনার যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করছে দেখা যায় 1 বছরে তার ইনকাম 3.5 লক্ষ টাকা। আপনি কোনোভাবে আপনি তাদের যদি বাসা ভাড়াও চিন্তা করেন, মানে একটা অবাস্তব দুনিয়া আমরা বসবাস করি। তো আমার এই জায়গায় পয়েন্ট হলো, যদি আমরা সত্যিকার অর্থেই কিন্তু এখানে একটা মোটা দাগে প্রশ্ন আসে আলাউদ্দিন মোহাম্মদ, সেটি হলো যে এখনই যদি তারা কাগজে কলমে অসত্য প্রকাশ করে তাহলে এমপি হওয়ার পরে কি করবে? না, আমাদের সেটাই বললাম যে রাজনীতিবিদদের আলাদা করে এখন দেখার সুযোগ নাই। আপনার আমাদের কাগজে কলমের যেই ট্যাক্সের দুনিয়া, এই দুনিয়ার সাথে বাস্তব দুনিয়া একটা বরাবরই একটা ফারাকের মধ্য দিয়ে আমরা চলছি। এখন এইটাকে আপনি যদি সত্যিকার অর্থে ট্যাক্স রিফর্ম করতে পারেন এবং ট্রান্সপারেন্টলি ট্রানজ্যাকশনগুলোকে আমরা রাষ্ট্রীয়ভাবে সুপারভাইজ করতে পারি, এটাকে সার্ভেলেন্সের আওতায় আনতে পারি, তাহলে এটা সমাধান হবে। আদারওয়াইজ আপনার এটা মনে হয় না যেটা আলাদাভাবে কোনো হলফনামা বলে কিছুকে ধরে আমরা আলোচনা করতে পারি আর কি। ডক্টর জাহিদ, হলফনামা কি সত্যি ভোটারদের জানার অধিকার নিশ্চিত করছে, নাকি এটি এখন শুধু একটা আনুষ্ঠানিক কাগজ? কি বলবেন? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। হলফনামা নিয়ে দেখি ফেসবুকে জোক হচ্ছে, মানে আগে বলা হতো না যে মিথ্যা 3 রকম, লাই, ব্লেটেন্ট লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। দেখলাম অনেকে লিখছে মিথ্যা 3 রকম, মিথ্যা, ডাহা মিথ্যা, নির্বাচনী হলফনামা। মানে এইভাবে ফান করছে, মানে মিথ্যার মধ্যে এটা সর্বোচ্চ হলফনামা মিথ্যা, ঢুকিয়ে দিয়েছে। সর্বোচ্চ মিথ্যা। আচ্ছা, আমি খুব হতাশ নই। যেমন দেখুন, এই যে আমরা আজকে সমালোচনা করতে পারছি, এই নিয়ম তো একসময় ছিল না। এটা 1/11 সরকারের সময় প্রথম আরপিওতে ইনক্লুডেড হয়েছে। এই যে আমরা আজকে সমালোচনা করতে পারছি, শুধু সেটা না, আপনি ইন্টারেস্টিংলি খেয়াল করবেন, এনআরআই যখন এনসিপির সবাই আজকে প্রথমবারের মতো নির্বাচন করছে, এনারা কিন্তু পরে নির্বাচন করবেন। আমরা এবার আওয়ামী লীগের সময় দেখেছি এই চুরি করলেও দুটো হলফনামার মধ্যে ম্যাসিভ ডিফারেন্স হয়। সো প্রাথমিক একটা জবাবদিহিতা কিন্তু শুরু হয়েছে। এই যে আমরা আজকে সমালোচনা করছি, আলাউদ্দিনও মনে করেন, আমিও মনে করি যে এখানে আসলে সবকিছু এক্সপোজ হয়, কারণ খোঁজার চেষ্টা হচ্ছে, কিন্তু এই আলাপগুলোই না আস্তে আস্তে কাজ করে। এখানে কিন্তু আরেকটা আশাব্যঞ্জক খবর আছে, জি, সেটি হলো যে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় ঘোষিত সম্পদের তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন, যা প্রথমবারের মতো একটি ঘটনা ঘটছে। এবং সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন যে ইতিমধ্যে কমিশন যে জমা দেওয়া হয়েছে, বিভিন্ন প্রার্থীর জমা, সেগুলো যাচাই শুরু করেছে। যদি কোনো হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য পাওয়া যায় তাহলে দুদকের আইন ও বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। হলফনামায় প্রার্থীরা তাদের সম্পত্তি ও দায়ের বিস্তারিত তুলে ধরেন। প্রার্থীরা তাদের এই ধরনের ঘোষণা খুব কমই প্রশ্ন করতে দেখা গেছে, বরং জবাবদিহিতার পরিবর্তে সাধারণ কাগজপত্র হিসেবে এটি বিবেচিত হয়েছে। সম্প্রতি আরপিও সংশোধনীর প্রেক্ষাপটে দুদকের এই পদক্ষেপ গুরুত্ব পাবে, কারণ হলফনামা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল এবং নির্বাচনের পরে ওটি প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিলের মতো ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। ডক্টর জাহিদ, আমরা জানি আপনি নির্বাচন সংস্কার কমিশনে ছিলেন এবং এই বিষয়গুলো খুব ক্লোজলি দেখেছেন এবং আপনারাই সাজেস্ট করেছেন। কি বলবেন, আসলে কি প্রার্থীদের একটা চাপে ফেলতে পারবে? নিশ্চয়ই পারবে, যদি আন্তরিক হয়। যেমন ধরুন, আমরা একটা শব্দ বলি না, ডেটারেন্ট। আমার নিউক্লিয়ার বোমা আছে, আমার এটা মারতে হয় না, কিন্তু এটা ডেটারেন্ট মানে হচ্ছে আমার আছে, তুমি যদি আমাকে মারো আমার আছে। আপনি হামলা ঠেকাতে পারেন। আপনি একটা দুটো স্টেপ যদি নেন, রাইট, জাস্ট একটা দুটো, বিলিভ মি, আপনি এমপি হয়েছেন এবং যে সময় এটা প্রমাণিত হবে। এখানে একটা জরুরি কথা হচ্ছে, আপনি নির্বাচনের আগে যদি এগুলো যাচাই বাছাই করতে যান, নির্বাচনই করতে পারবেন না। কিন্তু আপনার মাথায় এটা দিয়ে দেয়া হলো, যে কোনো সময় তোমার যদি এটা প্রকাশিত হয়। এবং আমরা এবার যে ফর্ম আছে সেটাকেও সাজেস্ট করেছি, কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের সময়কার ভূমিমন্ত্রী সাবেক, তার বিদেশে সম্পদকে উনি ফর্মের অজুহাত দিয়ে এড়িয়ে গিয়েছিলেন। এবার ইনফ্যাক্ট আপনার বিদেশেও সম্পদ আছে কিনা সেটা ফর্মে উল্লেখ আছে। আমরা এটাকে সাজেস্ট করেছি, মানে কোনো রকম কোনো ফাঁকি নাই। আচ্ছা, এবার এখন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থার মতো কাজ করতে হবে। সে দুদক এমনকি নির্বাচন কমিশন নিজেও যাচাই বাছাই করতে পারে। করে একটা দুটো লাগবে শুধু, করে আপনি সংসদ সদস্য পদ যদি বাতিল করে দিতে পারেন, এটা একটা দুর্দান্ত এক্সাম্পল হবে এবং ডেটারেন্ট হয়ে যাবে। শুধু এটা না, আমরা আরেকটা একটু প্রসঙ্গে বলি, আমি আরপিওতে লাস্ট দেখি নাই, আমাদের ঋণ খেলাপিদের একটা অদ্ভুত বাজে ফাঁকি আছে। উনি ঋণ খেলাপি, উনি নির্বাচনের আগে কোনোভাবে রিশিডিউল করেন, মানে আমি উইলফুল ডিফল্টারদের কথা বলছি, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, নির্বাচন করার পর উনি আবার খেলাপি হয়ে যায়। আমরা প্রপোজ করেছি যে কোনো এই 5 বছরের যে কোনো একটা সময় উনি যদি ঋণ খেলাপি হন এবং একটা ওই যে ক্লাসিফাইড হওয়ার আগের একটা সময় আছে, এর মধ্যে যদি উনি ডিসক্লাসিফাইড হতে না পারেন, ওনার এমপি পদ চলে যাবে। সো এরকম 2-3টা কাজ যদি আপনি একবার করতে পারেন,
আমি মনে করি পরবর্তীতে সারা প্রত্যেকে জীবনের ভয় জন্য পাবে। ঠিকঠাক হয়ে একদম যাবে। আমি মনে করি নিঃসন্দেহে। এটা উচিত হবে। জি, প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কখন, কবে, কোন প্রক্রিয়া তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। ডক্টর জাহিদ, আপনি জানেন যে তফসিল ঘোষণার আগে থেকে বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র তৈরি করেছে এবং এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি রয়েছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর কারণে বাস্তবতা পাল্টে গেছে। সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 7 চ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বীর প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সেক্ষেত্রে তিনি শুধু নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল বা ফেস্টুনে ছাপাতে পারবেন। এটা একটা ঘটনা ঘটেছে। আপনি আমাদের একটু বলবেন যে এই পরিস্থিতিতে খুব দ্রুতই তো তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা উচিত। বিএনপির গঠনতন্ত্র আসলে কেমন, মানে গঠনতন্ত্রে যদি এটা থেকে থাকে, আমি এটা জানি না, আমার পড়া হয়নি বা আমি কোথাও এটা দেখিনি। সেটা হচ্ছে যদি চেয়ারম্যানের মৃত্যু হয় সেই ক্ষেত্রে আগে যেটা হয় যে ভাইস চেয়ারম্যানদের মধ্যে কেউ একজন হবে এরকম, আর এখন উনি যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আরেকটু উপরে আছেন। সো এটা স্পন্টেনিয়াস যদি এটা হয়ে থাকে তাহলে এটা হয়ে যাওয়ার কোনো সমস্যা আমি আসলে দেখি না। এইটার চেয়ে বেশি সমস্যাটা হয়েছে মূলত এই খালেদা জিয়ার ছবি সেখানে থাকবে কিনা, এটা একটা মেজরিটির ব্যাপার না দাঁড়িয়েছে। না, আইন অনুযায়ী থাকবে না, আইন অনুযায়ী থাকবে না এবং আইন ফলো করা উচিত হবে। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি এবং বেগম খালেদা জিয়া এখন আর বেঁচে নেই। উনি যদি ইভেন আগে যে অবস্থায়ও ছিলেন তাহলে কোনো সমস্যা সেই হতো না। অবস্থায়ও যদি থাকতেন, ওনার ভাইটালিটি ছিল, ওনাকে ক্লিনিক্যালি মৃত্যু ঘোষণা করা হয়নি যেহেতু, সেটা হলে এটা হবে না, এটা আসলে হবে না। খালেদা জিয়ার ছবি এবার ব্যবহার করা যাবে না, আইনিটা খুব স্পষ্টভাবে। কিন্তু এখানে একটা অন্যরকম খবর আমরা জানতে পাচ্ছি যে বিএনপি নির্বাচনী প্রচারে ম্যাডাম খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে আগ্রহী, কিন্তু এ ব্যাপারে আচরণ বিধিমালা বাধা হতে, আপনি যেটা বলেন, বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জি, উনি গতকাল শুক্রবার বলেছেন যে নির্বাচনী পোস্টারে দলীয় প্রধানের ছবি স্থাপনের বিষয় আছে, এই বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা নিতে হবে, আমরা শিগগিরই কমিশনে যাব। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন এখনই ইস্যুতে যাচ্ছে, এটা কি আইনি বাধ্যবাধকতা নাকি রাজনৈতিক কৌশল? এই ইস্যু কি নির্বাচনী মাঠে বিএনপিকে বাড়তি চাপের মুখে ফেলতে পারে? একটা জিনিস আমি পছন্দ করছি, ধরুন বিএনপি এত বড় দল, জি, আমাদের দেশের বড় দলগুলো যা তা করেছে একটা সময়। নির্বাচন কমিশন আচরণবিধি, আবারও বলছি, আমরা ওই কমিশনে কাজ করতে গিয়ে আমরা অনেক প্রিভিয়াস নজির এনে দেখেছি আচরণবিধির কিছুই কেউ মানে না, বড় দলগুলো বিশেষ করে। তো বিএনপি ঠিক আছে, আমি খালেদা জিয়ার ছবি ইউজ করে দেখি তুমি কি করো, না, তারা এটা ব্যাখ্যা চাইছেন। এখন তারা তাদের বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে চাইবেন কারণ হচ্ছে পলিটিক্সে তাদের দলের অত্যন্ত বড় একটা অ্যাসেট এখন বেগম খালেদা জিয়া। পলিটিক্সে আপনি আসলে এই কৌশল যদি এখন স্বাভাবিক, আমরা এখন অন্তত নির্বাচনীতে তো একেবারে স্বাভাবিক। এবং বিশেষ করে উনি চলে গেলেন, উনি যে সম্মান নিয়ে সবার মাথার উপরে থেকে গেলেন, এই মানুষটার একটা সরাসরি চলে যাওয়াটা, আমি দুঃখিত ভাবে বলার জন্য, তারপরে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটার একটা বড় ইম্প্যাক্ট এবার ভোটে পড়তে পারে বা পড়ে। ইন্দিরা গান্ধী, যেটা আমরা সহানুভূতিশীল ভোট বলি, খালেদা জিয়ার মোটামুটি স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু উনিও টর্চার্ড হয়ে আসলে এত খারাপ অবস্থায় গেছেন। ইন্দিরা গান্ধী যখন অ্যাসাসিনেটেড হয়েছিলেন, কংগ্রেস তার ইতিহাসের সবচেয়ে বেশি সিট তারপরে নির্বাচনে পেয়েছে। তো ঠিক একই রকম না হলেও কাছাকাছি একটা ইম্প্যাক্ট। সো বিএনপি চাইতেই পারে তার ছবি ব্যবহার করতে, কিন্তু আমার কাছে এটা একটা পজিটিভ জেস্টার মনে হচ্ছে যে তারা নির্বাচন আলাপ করে, এবং নির্বাচন কমিশন যদি নিষেধ করে বিএনপির উচিত হবে এটা ফলো করা।
বাংলাদেশকে কোথাও না কোথাও একটা সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। আপনি মুখে বলেন জি, জি। বেগম খালেদা জিয়ার ছবি লাগবে না, আসলে আপনি মুখে বলেন, তা হয়ে ভোট চান, এগুলো করেন, কিন্তু উচিত হবে বিএনপির এইটার ব্যাপারে ক্ল্যাশে না যাওয়া উচিত হবে। এই নজিরটা বিএনপিকে স্থাপন করা দরকার, যদি তারা এগ্রি না করে। আলাউদ্দিন মোহাম্মদ, এখানে কেউ কেউ আবার অন্যরকম কথাও বলছেন, সেটা একটু আলাদা ব্যাপার। সেটা হলো যে আমরা জানি যে বেগম খালেদা জিয়ার যে মর্যাদার জায়গাটা যে জায়গায় পৌঁছেছে, উনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি জাতীয় অভিভাবকের মর্যাদা পেয়েছিলেন। সাধারণ কোনো রাজনৈতিক নেতা এইভাবে পায় না, কিন্তু উনিটা পেয়েছেন, তার যে গৌরবময় বিদায়। কেউ কেউ বলছেন যে খালেদা জিয়া ছবি যদি ব্যবহার না করে বিএনপি বা ব্যবহার করার চেষ্টা না করেন, তাহলে সেটা আরও বেশি পজিটিভ হতে পারে, উনি ন্যাশনাল ফিগার হিসেবে থেকে যেতে পারেন। এর মতামত রয়েছে, কি বলবেন? এটা খুবই যুক্তিসঙ্গত একটা মতামত। আর একটা বিষয় আছে এর পাশাপাশি, ইতিমধ্যেই কিন্তু যদি আপনি শহীদ ওসমান বিন হাদির কিছু বক্তব্য দেখেন, তিনি খুব সুস্পষ্টভাবে বলছিলেন, বিএনপিকে বারবার আহ্বান জানিয়েছিলেন যে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা করেন, আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতিটা করেন। হাদির যে কথাটা খুব বিখ্যাত হয়ে গেছে, ডক্টর জাহিদ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশ মানে খালেদা জিয়া, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। না, খালেদা জিয়ার প্রতি আমাদের আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা নাগরিকের ব্যক্তিগত জায়গা থেকে সম্মোহন আছে, শ্রদ্ধা তো আছেই, এবং এখন তিনি যে মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, এবং আমি গত দুদিন প্রথম আলোতে ওনার যে আদালতের জবানবন্দি 2 পর্বে পাবলিশ হয়েছে, অসাধারণ। পৃথিবীর আপনি যে কোনো রাজনৈতিক যে মহাকাব্য থাকে, উনি যেভাবে এটাকে ড্রাফট করেছেন এবং এটাকে উপস্থাপন করেছেন, বরং আমাদের কাছে খারাপ লাগে যে আমরা আসলে এতদিন কেন এই বিষয়গুলো কোনো জীবদ্দশায় আমরা নিয়ে আসতে পারি না সামনে, হ্যাঁ, চর্চা করতে পারি নাই। তো সেই প্রেক্ষাপটে একটা বড় বিষয় হলো যে ছবি ব্যবহার করা। বিএনপি ছবি ব্যবহার করবে, কিন্তু বিএনপি কি খালেদা জিয়ার যেই র্যাটরিক ব্যবহার করবেন? বিএনপি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি সেটাতে অটল থাকবেন? তো বিএনপির মূল রাজনীতির জায়গাটা কিন্তু এখানে। সো বিএনপি ছবির রাজনীতি থেকে বের হয়ে যদি সত্যিকার অর্থে, যেটা জাহেদ ভাই বললেন, যে ওনার তো খালেদা জিয়ার কথা বলতে পারেন, ওনার তো বলতে বাধা নাই। খালেদা জিয়ার জীবনে তিনি কি করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি বহির্বিশ্বে বাংলাদেশকে সমুন্নত করার চেষ্টা করেছেন, সেগুলো বলতে পারেন। সর্বোপরি খালেদা জিয়ার যে রাজনৈতিক যে সংগ্রাম, এর মধ্যে যে একটা মানে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের প্রতি কমিটমেন্ট ছিল, মানুষের প্রতি কমিটমেন্ট ছিল, এবং বিশ্বের অপরাপর যে কোনো জাতিগোষ্ঠীর সামনে বাংলাদেশকে তুলে ধরাই ছিল তার মহান ব্রত, অন্যান্য রাজনৈতিকের মতো করে না। সেই জায়গাটাই বিএনপি রাজনীতি করলে আমরা বিএনপির জন্য ভালো হবে। আর পাশাপাশি আপনি যেটা বলেছেন যে খালেদা জিয়াকে আমাদের সবার ধারণ করা উচিত, এটা দলমত নির্বিশেষে ধারণ করা উচিত। যেভাবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং বিশেষ করে স্টেট বিল্ডিং যে মেকানিজম, এগুলোকে ধারণ করার চেষ্টা করি, তো খালেদা জিয়ার যে সাম্প্রতিককালে তার যেই আপনার শাসনের ভিতরে আপনার অনেক কিছু থাকে, হয়তো সব কিছু আপনি ধারণ করতে হবে না, করার দরকারও নেই। মানে স্টেটসম্যান শুধুমাত্র আপনার দৈনন্দিন কর্মকাণ্ড দিয়ে স্টেটসম্যান হয় না, স্টেটসম্যান হয় তার দূরদর্শী ভিশন, এই দেশের মানুষের জন্য জনগণের সাথে তার কমিটমেন্ট, এবং সত্যিকার অর্থে জনগণের সাথে মিশে যাওয়া, জনগণের আকাঙ্ক্ষাকে নিজের আকাঙ্ক্ষা ধারণ করার মধ্য দিয়ে। তো সেটা আমরা মনে করি খালেদা জিয়া একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশিদের সামনে, এবং এটাকে বর্তমান যে বিএনপি আছে সেই বিএনপি যদি এটা নিয়ে, যেটা জাহেদ ভাইয়ের মতো বলি, বাড়াবাড়ি না করে, সেটাই সুন্দর হবে। এটা অন্য প্রসঙ্গে যাই। ডক্টর জাহেদ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আগামী 30 কার্যদিবসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সরকার পতন আন্দোলন শুরু করার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যাকাণ্ড এখন শুধু একটি ফৌজদারি মামলার প্রশ্ন নয়, আপনি নিশ্চয়ই জানেন, এখানে আইন, রাজনীতি, আন্দোলনের নৈতিকতা, রাষ্ট্রের স্থিতিশীলতা, নানান বিষয় এসে এখানে এক বিন্দুতে মিলে গেছে। নির্বাচনের প্রাক্কালে এই আন্দোলন কি বড় কোনো প্রভাব ফেলবে রাজনৈতিক মাঠে? প্রভাব ফেলতে পারে। যেমন ধরুন, ওনারা যেসব বলছেন, আমি একটু বলে নেওয়া ভালো। আমি ওসমান হাদির প্রয়াণকে কেন্দ্র করে যদি বলি, মর্মান্তিক, এবং সারা দেশের মানুষ, এমনকি যারা তার মতাদর্শ, তার রাজনীতি, তার প্রকাশের সাথে একমত নন, তারাও তাকে, তার সততা, তার জেনুইননেস, আমি আমার একটা কলামে লিখেছি উনি জেনুইন ছিলেন। মানে হাদিকে যদি আমাকে বলেন যে ওনার সবচেয়ে বড় প্রশংসা কোনটা, ওনার যে রেটরিক, এগুলো অনেকে ব্যবহার করে, এবং এগুলো মতলববাজির কারণে ব্যবহার করে। কিন্তু আপনি হাদির কথা যদি শোনেন, এটা বলতে পারবেন না যে উনি ওনার হার্টের কথা বলছেন না। স্পিকিং হিজ হার্ট, ওনার মনে যা আছে উনি তাই বলছেন, সৎভাবে নির্বাচন করতে গেছেন, সৎভাবে টাকা নিয়েছেন, হিসাব দিচ্ছেন। সো এই যে ট্রান্সপারেন্সি, এই মানুষটার প্রয়াণ, মৃত্যু আমাদের জন্য বিরাট বিরাট আঘাত। স্বাভাবিকভাবে তার সংগঠনের কাছে এটা আরও বড় আঘাত, আমি এটা মেনেই বলছি।
আমরা না স্থানকাল পাত্র বিবেচনা করতে হবে। এখন ওসমান হাদি আসলে কি চেয়েছিলেন, কি চাওয়ার কথা? উনি তো শেষ পর্যন্ত নির্বাচন করতে যাচ্ছিলেন, স্বাভাবিক নিয়মেই ওনার সাংস্কৃতিক লড়াই করতে যাচ্ছিলেন। এখন এই জমায়েতগুলো হওয়া এবং এই ধরনের আলটিমেটাম দেয়া, সরকার পতন শুধু না, ওসমান হাদির বোন গতদিন বলেছেন যে এটার জন্য বিপ্লবী সরকার তৈরি করতে হবে বিচারের জন্য। এই যে এই আলাপগুলো যখন আপনার সামনে আসে, তখন এক ধরনের স্কেপটিক হওয়া উচিত। আমাদের কিছু প্রশ্নও তোলা উচিত। এই প্রশ্নগুলো, এই যে নির্বাচন বা বিশেষ করে বিপ্লবী সরকার লাগবে বিচার করার জন্য, এই কথাটা ঠিক না। আসলে বিচার হলে এই সরকারের সময় হতে পারে। এবং আমি দেখেছি একজন অ্যাডভাইজার ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে শাহবাগে গেছেন, সৈয়দ রিজওয়ানা হাসান, 7 তারিখের মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং ওনাদের সরকারের সময়কালের মধ্যে বিচার করবেন, এই আশ্বাসও দিয়ে এসছেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন একই টোনে। তো এখন পর্যন্ত তো জিনিসগুলো সামাল হয়েছে। তো ফলে এই আলাপগুলোকে আমি যদি রেটরিক হিসাবে নেই তাহলে ঠিক আছে, কিন্তু হয় কি ওরা যখন মাঠে থাকছেন বিপদটা কোথায়? এটা তো ফ্যাক্ট, বাংলাদেশকে বিশৃঙ্খল করে দেওয়ার চেষ্টা আছে। এই যে আমরা ভারতের কথা বললাম, মুখে মুখে বলছে একটা স্থিতিশীল নির্বাচিত সরকারের সাথে এনগেজ করবে। হ্যাঁ, ডক্টর ইউনূসের চাইতে ওইটা হয়তো তারা প্রেফার করবে, কিন্তু তারা সবচেয়ে খুশি হবে, আওয়ামী লীগ সবচেয়ে খুশি হবে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়। তো ওনারা মাঠে আছেন, ভারতও খুশি হবে। আমি সেটাই বলছি, দুই পক্ষের কথাই বলছি। সেই মাঠে তারা যখন আছেন, এখানে কোনো একটা স্যাবোটাজ যদি হয়, হোক খেলনা পিস্তল নিয়ে ধরা পড়লো, তো সত্যিকার পিস্তল নিয়ে কেউ যদি হাজির হয়, ওখানে যদি আর একটা হত্যাকাণ্ড হয়, এই কারণে আমি মনে করি আপাতত তারা ওসমান হাদির যে আমরা আমি তাদের ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ মেনেই বলছি, কেউকে যাতে ঢুকে পড়তে না দেয়। পৃথিবীতে বহু ঘটনা আছে যে যৌক্তিক ক্ষোভকে কাজে লাগিয়ে কেউ অন্য কিছু ঘটিয়ে দিয়েছে, অনেক নজির রয়েছে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে আর বেশি দিন বাকি নাই কিন্তু। সো এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত। তাদের চাপ জারি রাখুক, তারা স্টেটমেন্ট দিক, তারা মাঝে মাঝে জমায়েত হয়ে কথা বলুক, কিন্তু এই যে থাকছি কন্টিনিউয়াসলি সরকার পতনের আন্দোলন করব, এগুলো আমার কাছে ঠিক পথ বলে মনে হয় না। আলাউদ্দিন মাহমুদ হাদি হত্যাকাণ্ড তরুণদের মধ্যে তো একটা আবেগ তৈরি করেছে নিঃসন্দেহে, এবং এটা নজিরবিহীন আবেগ বলা যায়। এটা কি সংগঠিতভাবে রাজনৈতিক পথে পরিচালিত হচ্ছে মনে হয়? কেউ কেউ এই প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবেই যেহেতু বাংলাদেশে এখন যে অবস্থাটা আছে, এটা কোনো স্বাভাবিক অবস্থা না, অন্তর্বর্তীকালীন অবস্থা। তো এই অবস্থাটাকে কেউ কেউ চাচ্ছে যে আরও টেনে নিয়ে যেতে, এটা সত্য, অনেকের সুবিধা হয়। তো হাদি মৃত্যু এটা একটা ডেফিনেটলি মর্মান্তিক ঘটনা, এবং হাদিকে নিয়ে আসলে আমাদের কারোরই কোনো আপনার উদ্বেগ কিংবা তার লিগ্যাসি নিয়েও আমাদের কোনো ইস্যু নেই। আমরা রেসপেক্ট করি এবং তার লিগ্যাসিকে সব রাজনৈতিক দলে এখানে ধারণ করে বলেই তারেক রহমান আপনার দেশে আসার পর প্রথম যে আপনার ভিজিট, যে গ্রেভইয়ার্ড ভিজিট করেছেন এবং তার বক্তব্য তিনি সেটা উল্লেখ করেছেন। তার মানে হলো যে তিনি এখন বাংলাদেশের তরুণদের অথবা বাংলাদেশের যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, তার লিগেসিকে অ্যাভয়েড করে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আসলে তাকে সামহাও কোনো না কোনোভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এটা সত্য যে আসলে এই ঘটনাটার, বিশেষ করে মৃত্যু সংবাদের রাতে যেটা হয়েছে, সেটা কিন্তু হাদি হত্যার চেয়ে কোনো অংশে কম ভয়ঙ্কর না। আপনি যদি একটা রাষ্ট্রের স্থিতিশীলতা দেখেন, আপনার যে তার যে এস্টাবলিশমেন্ট আছে বহির্বিশ্বে, আমাদের যে স্বীকৃতি, যে কারণগুলোর কারণে আমরা আসলে ডুইং বিজনেস বলেন কিংবা আমরা যে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি, তাদের সাথে আপনারা কূটনৈতিক সম্পর্ক রাখি, সবগুলো কিন্তু নির্ভর করে আসলে আমার সিভিলিটি লেভেল কতটা হাই সেটার উপরই। কারণ এই ঘটনার রাতেই কিন্তু যা ঘটেছে তা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। সবচেয়ে মজার ব্যাপার হলো হাদি এটাকে সাপোর্ট করেনি কখনো, ডেফিনেটলি। এবং স্বাভাবিকভাবে দুনিয়া আয়রনি এইটাই যে পৃথিবীতে সবসময় এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে নানান ধরনের খবর পাই। আমরা লক্ষ্য করেছি যে এই আন্দোলনটা টেনে নেওয়ার পক্ষে কিছু লোক আছে, আবার হাদির খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত, খুবই ঘনিষ্ঠ জন, পরিচিত না আসলে ঘনিষ্ঠ জন, তারা কিন্তু ডক্টর জাহিদ যে কথা বলছিলেন তারা কিন্তু এই পরামর্শ দিয়েছেন। এবং আমি এটা জানি একটু রাগারাগি হয়েছে এটা নিয়ে, যে তোমরা তো হাদির বিষয়টাকে অবশ্যই এভরি টাইম আন্দোলনে থাকবা এবং মানুষের কাছে যাবা, সারা দেশে সফর করবা, বিভাগীয় পর্যায়ে যে প্রোগ্রাম দিবা, এটা অব্যাহত থাকবে, নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু সেটা টানা অথবা চূড়ান্তর বিষয় কিন্তু তাদের আপত্তি। কাদের আপত্তি? আমি নামটা বললাম না, সৌজন্যের খাতিরে। এবং এরা হাদির ঘনিষ্ঠ জন, এমন কথা আমি এই বলেছে। প্রেক্ষিতে একটা খুব স্পষ্ট করে বলতে চাই, হাদি অবশ্যই আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছে, বাট হাদি কিন্তু প্রফেট না, এটাকে মাথায় রাখতে হবে। যে হাদি যা করেছে, হাদির সাথে ছিলাম, হাদির রাজনীতি করেছি, এইগুলো আসলে কখনোই একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা আছে, অথবা এখানে যেটা আমরাকে দীর্ঘদিন ধরে আমরা বলছি যে শাহবাগে যেভাবে যুদ্ধাপরাধীদের
আপনার ফাঁসির দাবিতে, বিচারের দাবিতে না, বিচার হচ্ছিল, বিচার হওয়া অবস্থায় রাষ্ট্র স্পন্সর করেছে, রাষ্ট্রীয় বাহিনীগুলো ক্রিকেটারদের সেখানে ধরে নিয়ে গিয়েছে, এই ধরনের যে একটা আপনার মব তৈরি করা হয়েছিল, যেটার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমরা যদি এই সময়কার হিরো, এই সময়কার সবচেয়ে ন্যায্য আন্দোলনের যে মানুষটা আমাদের সামনে ছিল, তাকে ঘিরে যদি একই ধরনের আমরা মবের দিকে যাই, এটাকে যদি টেনে আমরা মবের দিকে নিয়ে যাই, এটা কিন্তু কোনোভাবে কাম্য হতে পারে না, এবং এটা আমরা মনে করি যে তার বিধি আত্মার প্রতি অবিচার করা হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আন্তর্জাতিক খবর নিয়ে আসি। আমরা এখানে আন্তর্জাতিক খবর খুব কম আলোচনা করি, মাঝে মধ্যে ডক্টর জাহিদের সাথে আলোচনা হয়েছে, মানে বড় কোনো ঘটনা, আসলে একটু বড় ঘটনাই ঘটেছে। ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে তারা তুলে নিয়ে গেছে। বিবিসি এই খবরটি দিয়েছে। আপনি জানেন বেশ কদিন ধরে এই ধরনের হুমকি দামকি নানান ধরনের ঘটনা ঘটছিল। সবাই একটা কথা বলে যে ট্রাম্প কখনো যুদ্ধে জড়ায় না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটেই যাচ্ছে। কি বলবেন? ভেনেজুয়েলা একটি তেল উৎপাদনকারী দেশ, এবং আপনারা জানেন যে ল্যাটিন আমেরিকায় যে চীনা ক্যাপিটাল যেভাবে ঢুকেছে, তো আমেরিকা এই মুহূর্তে আসলে মানে সেখানে ইন্টারভেন করা ছাড়া তার উপায় ছিল না তার বাস্তবতায়। কিন্তু এটা কি বার্তা দিচ্ছে? বার্তাটা দিচ্ছে এইটাই যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করেছিলাম, সেখানে কিছু বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করেছিলাম যেগুলো আমরা মেনে চলবো, এবং আমরা যুদ্ধ করব, খণ্ড খণ্ড যুদ্ধ করব, এবং যুদ্ধটা আবার প্রতিষ্ঠানের যে ভেটু পাওয়ার আছে, যে রাষ্ট্রগুলি স্থায়ী মেম্বার আছে, তাদেরকে মাধ্যমে এটাকে আবার শেষ করে দিব। তো আমার আশঙ্কা লাগে যে আমেরিকা ট্রাম্পের মতো নেতৃত্ব যখন আমেরিকার আপনার হাল ধরে থাকবে, এবং যে আমেরিকা আসলে এই প্রতিষ্ঠানগুলির পিছনে সবচেয়ে বড় শক্তি এবং তার বলয়ে তার যে আপনার সঙ্গী রাষ্ট্রগুলো, সেক্ষেত্রে এটা মোটা দাগে হয়তোবা আমরা বলবো যে ওয়ার্ল্ড অর্ডারটা, মানে আমরা যদি বলি যে বিশ্বযুদ্ধ শব্দ শুনলে অনেক বেশি লাগে, যে এটাও একটা বাজওয়ার্ড হয়ে গেছে, যে এটা কি আমরা বিশ্বযুদ্ধের মধ্যে আছি নাকি কবে আর একটা বিশ্বযুদ্ধ হবে। কিন্তু মূল জায়গাটা হলো যে ওয়ার্ল্ড অর্ডার শিফট করবে, এবং শিফট করাটাই আমেরিকার অধ্যত্ব এটাই প্রমাণ করে যে আসলে তারা এগুলো কোনো কিছুই মানে না। আন্তর্জাতিক ল বলে যেগুলো আছে, যেটা আপনি ইসরায়েলের ক্ষেত্রেও দেখেছে, তারা এগুলো মানে না, এবং এটার মাধ্যমে যেটা হচ্ছে গ্লোবাল সাউথ এখন যেভাবে আসলে ক্যাপিটালগুলো এদিকে আসছে, এম্পাওয়ার্ড হচ্ছে, এবং নতুন ওয়ার্ল্ড অর্ডারের ডিমান্ড তৈরি হচ্ছে, যে ওয়ার্ল্ড অর্ডার হয়তোবা আগের চেয়ে ন্যায্যতা ভিত্তিক হওয়ার একটা আপনার চান্স তৈরি করবে। ডক্টর জাহিদ, আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল, $5 কোটি পুরস্কার ঘোষণা করে দেওয়া হয়েছিল মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য। এর একটা প্রশ্ন হলো যে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, ট্রাম্প এটা দাবি করছে না, তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এর আগে তো আপনি জানেন সেখানে বোমা বিস্ফোরণ করা হয়েছিল, এবং এমন জায়গায় করা ছিল যেখানে আসলে মাদুরো থাকেন বলে জানা যায়। এই বিষয়টি কিন্তু ভেনেজুয়েলার সরকার কিন্তু কোনো কিছু বলছে না, আসল ঘটনার সত্য কিনা মিথ্যা, কিন্তু এটা বিশ্বাস করার কিছু প্রবণতা আমাদের মধ্যে থাকতেই পারে। কারণ হলো ট্রাম্পকে তো যখন বক্তব্য দিয়েছে তাকে সেটা প্রমাণও করতে হবে। আমি জানি আপনি ভেনেজুয়েলার এই ঘটনাটা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন, এবং আপনার একটা ব্যক্তিগত ইন্টারেস্ট রয়েছে আন্তর্জাতিক বিষয়টা। আমাদের একটু ডিটেলস বলবেন? আপনি শুরুতে যেটা করেছিলেন যে ট্রাম্প যুদ্ধ করে না, যুদ্ধ করা ছাড়া কোনো কোনো পরাশক্তি থাকতে পারে না, ফুল স্টপ। আপনাকে যুদ্ধ করতে হবে, এটা প্রাচীন পরাশক্তিও যদি দেখেন কেউ যুদ্ধ না করে থাকে নাই। মানে পরাশক্তির একটা প্রবণতা, এটা ভালো বা খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। ও সম্প্রসারণবাদী। চায়না কি করছে না? চায়না ফিলিপিন্সের মেরিটাইম বাউন্ডারি দখল করে নেয় নেই, চায়না ভিয়েতনামের সাথে কনফ্লিক্টে জড়ায় নেই সাউথ চায়না সি নিয়ে,
চায়না জাপানের সাথে সেনকাকু আইল্যান্ড নিয়ে ফাইট করছে না, ওইটা বলে দখল করে নিতে চায়। সো চায়নার এতদিন শক্তি কম ছিল, শক্তি কম দেখিয়েছে, এখন শক্তি বাড়ছে, এখন শক্তি বেশি দেখাবে। এবং ওয়ার্ল্ড অর্ডার লজিক্যাল হবে কিনা আমি আলাউদ্দিনের সাথে আজকে ওই ডিবেটে যাব না, আমি মনে করি না, ইভেন ওয়ার্ডস হতে পারে, এটা হলো আমার প্রেডিকশন। আচ্ছা, কিন্তু এখানে কি ঘটলো সেটা বলি। হি রাইটলি প্রেডিক্টেড, এখানে আসলে চায়না ফ্যাক্টর। নিকোলা মাদুরো যখন আগের বারও নির্বাচন, 24-এ নির্বাচন হয়েছে, তার আগের বারও যখন হয়েছে তখন কিন্তু একটা পপুলার আপরাইজিং হয়েছিল, বিরাট আপরাইজিং, যে কেউ দেখতে পারেন, মানে আমাদের যেমন মানুষ রাস্তায় নেমেছে তেমন মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু মাদুরোকে ফেলে দেওয়া যায়নি, কারণ চায়নার আশা তার সরাসরি সাহায্যে এসে ওখানে দাঁড়িয়েছে। এবারও আবার হলো, এবং এবার তাদের খেয়াল করবেন যে বিরোধী দলীয় নেত্রী মাচাদো, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, মানে আমেরিকা কিছু একটা করতে যাচ্ছে, ওই পুরস্কার থেকে বোঝা যায় যিনি প্রকাশ্যে ট্রাম্পকে ডাকছেন যে তুমি এখানে একটা ব্যবস্থা নাও। আচ্ছা, এখন কেন নিচ্ছেন? তেল উৎপাদন করে আমরা জানি, কিন্তু আমরা অনেকে এটা জানি না, তেল বললে আমাদের মাথায় মিডল ইস্ট ঘোরে। পৃথিবীর সবচেয়ে বেশি নোন অয়েল রিজার্ভ হচ্ছে ভেনেজুয়েলাতে, ইটস অ্যারাউন্ড 20% অফ দ্য গ্লোবাল রিজার্ভ। সহজ কথা না, বিশাল ব্যাপার। কিন্তু সে এক্সপোর্ট করে অনলি 0.8%, কারণ তার উপরে স্যাংশন আছে, এবং এই তেলটা পুরো চায়না কেনে। আচ্ছা, এখন আমেরিকা কি করছে? আমেরিকা একটা ভনিতা তৈরি করছিল, মানে এটা হয়, পরাশক্তিগুলো মুখে বলে একটা, মনে আরেকটা থাকে। ওর মুখে কি বলছে? ভেনেজুয়েলা থেকে মাদক চোরাচালান হয়, একটা কার্টেল আছে যেটা চিফ হচ্ছে মাদুরো। সো মাদুরো, তোমাকে আমি ধরবো বা তোমাকে পদত্যাগ করতে হবে, নতুন সরকার আসতে হবে। এবং এই কারণে আমেরিকা একটা কাজ করছিল বেশ কিছুদিন থেকে, এটা প্রায় 1-1.5 মাস হয়ে গেল, সে ভেনেজুয়েলার আশপাশে, তার তো এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে, ওখানে সে অনেকগুলো নৌকার উপরে অ্যাটাক করছিল, ভিডিও পাওয়া যায়, একদম ওই ফুটেজ পাওয়া যায়, ফাইটার থেকে নেওয়া ফুটেজ। এগুলোকে রীতিমতো ওয়ার ক্রাইম বলছে অনেকে, এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে এটাকে, যে এটা ওয়ার ক্রাইম হচ্ছে, মানে ইউরোপও পুরো তার পাশে ছিল না। ফেন্টানিল নামে একটা মাদক আছে, এটা কিছুটা যায় ভেনেজুয়েলা থেকে, এটা ভুল না, কিন্তু আর অন্যান্য দেশ, মেক্সিকো থেকে আরও বেশি যায়, তো আপনি তো মেক্সিকো অ্যাটাক করছেন না, তার মানে মূল কারণ হচ্ছে তেল। আচ্ছা, আমেরিকা কিন্তু তেলে সোফার স্বয়ংসম্পূর্ণ, তেলের দাম যদি $100 কাছাকাছি প্রতি ব্যারেল হয় ক্রুড অয়েল, আমেরিকার তেল খুবই ভালো, কারণ ওর তেলটা লিকুইড ফর্মে থাকে না, এটাকে শেল অয়েল বলে, এটা পাথরের মধ্যে থাকে, সে এটা নিষ্কাশন করে সে কিন্তু ফুলফিল করে। কিন্তু একটা সমস্যা আমেরিকার আছে, সেটা হলো আমেরিকা, মানে পৃথিবীর যত ক্রুড অয়েল আছে এর মধ্যে ওজনের ব্যাপার আছে। আমেরিকার ক্রুড অয়েল থেকে কিন্তু ভিটামিন বা ভারী তেলগুলো হয় না। সো আমেরিকা চায় এই তেলটা তার দেশেও আসুক, প্লাস আমেরিকান কোম্পানি সেখানে কাজ পাক, প্লাস গ্লোবালি মানে তেলের সাপ্লাইটা বাড়ুক। সৌদি আরব যখন বাইডেনের সাথে ঝামেলা করেছিল, ওরা চেষ্টা করেছিল ভেনেজুয়েলা থেকে তেল বাড়াতে, তো পারে নাই শেষ পর্যন্ত, কারণ ওই দেশগুলো ব্যাপার। তাহলে এখন ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে তেলের সাপ্লাই বাড়ানো, আমেরিকান কোম্পানিগুলো ওখানে কাজ করবে, এই অর্থনীতি যে চায়নার কবজায় চলে যাচ্ছিল সেখান থেকে, এটাও খুবই জরুরি, বের করে আনা এবং চায়নাকে একটা বার্তা দেয়া। আলাউদ্দিনের সাথে আমি একটা জায়গায় খুবই একমত, আমাদের তো আসলে ওয়ার্ল্ড অর্ডার পাল্টে যাচ্ছে, এবং এই সময়গুলো, এই প্রক্সি ওয়ারগুলো চলতে হবে। আগের দফার ওয়ারে কিন্তু আমেরিকা হেরেছিল, কারণ চায়নার আশা প্রিভেল করেছে। এই দফা আমেরিকা পাল্টা রিটালিয়েট করছে, করে যদি সে জিতে যায়, সে কিন্তু দেখালো যে সে জিতে উঠতে পারলো। সো প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটবে, এবং সাউথ আমেরিকাতে চায়নার মানে ঢুকে পড়া, ফুটস্টেপ, আমি ইনফিলট্রেশন না বলি, ফুটপ্রিন্ট অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। এর আগে ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিলে যতদিন বলসোনারো ছিল, ওকে কিন্তু ট্রাম্পই বলতো, ট্রাম্প অফ ট্রপিক্স। কিন্তু এখন যিনি লুলা আছেন, উনি কিন্তু লেফটিস্ট, এবং উনি চায়নার সাথে অনেক বেশি অ্যালাইন্ড। তো সামনের পৃথিবীতে এই ভোলাটাইল সিচুয়েশনগুলো ঘটবে, এবং এটা অবশ্যই ওয়ার্ল্ড অর্ডার যে চেঞ্জ হচ্ছে তার হিসাবে। আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকে মানে খুব পুরনো কথা বলেন যে চায়না কোনোদিন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দেয় না, ব্যবসা করে, এগুলো চায়না যতদিন দুর্বল ছিল ততদিনের কথা। 13 সাল থেকে কাট অফ পয়েন্ট, শি জিনপিং যখন ক্ষমতায় আসলেন, তিনি তার দেশকে তার পাওয়ার প্রজেক্ট করা শুরু করে দিয়েছেন, এবং সামনে এই অস্থিরতাগুলো, এই প্রক্সি যুদ্ধগুলো আরও বাড়তে থাকবে। ডক্টর জাহিদুর রহমান এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।